মিক্স ওষুধ বা 2-3টা ওষুধ একসাথে দেওয়ার পরে যে যে কন্ডিশনটা হয়, বা আমরা যারা এখন হোমিওপ্যাথি, বিশেষ করে আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, যেটা আমরা প্রত্যেক চিকিৎসকই সেটা আমরা দেখে যাচ্ছি এবং দেখতেছি যে আসলে চাপা পড়া রোগগুলো কিভাবে মানুষের শরীরে আক্রান্ত হয়ে মানুষ আসতেছে, এবং একটা রোগ চাপা পড়ে কিভাবে অনেকগুলি রোগের সৃষ্টি হচ্ছে, এটা আপনারা সবাই জানেন। বিশেষ করে এই যেভাবে এখন যে হারে মলম দেওয়া হচ্ছে, রোগগুলো কিভাবে চাপা পড়ে একটা রোগ থেকে একটা রোগ হচ্ছে, মানুষের লাংস কিভাবে আক্রান্ত হচ্ছে, কিডনি কিভাবে আক্রান্ত হচ্ছে আমরা দেখতেছি। তো তো বা গনেরিয়া চাপা পড়ে কিভাবে এই মানুষের বাত ব্যথা শুরু হয়ে যাচ্ছে, কিভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি সৃষ্টি হচ্ছে, টিউমার হচ্ছে, আসিল হচ্ছে, সেটা আমরা দেখতেছি সবাই। তো এইভাবেই 13 নম্বর সূত্রের এই ব্যাখ্যাটার সাথে কিন্তু এই স্যামুয়েল হ্যানিম্যানের এই কথাটা অনেকগুলি যুক্তি, অর্থাৎ এটাকে অন্য চিকিৎসা পদ্ধতির চিকিৎসকগণ এটাকে সাধারণত আলাদা একটা বস্তু ভাবেন, আর স্যামুয়েল হ্যানিম্যান বলতেছেন না, রোগটা কিন্তু শরীরের অভ্যন্তরের কোনো পৃথক বস্তু নহে। আর আমরা এখন বাস্তবে চিকিৎসকগণ সেটাই প্রমাণ করে দেখতেছি রোগটা কিভাবে চাপা পড়ে, এবং হ্যানিম্যানের 13 নম্বর সূত্রটা কতটুকু যুক্তিযুক্ত। এটা যদি আমরা প্রত্যেকটা চিকিৎসক নিজের চেম্বারে অবশ্যই যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বাস্তবে হাতে নাতে সেগুলি ধরতেছি, এবং আমরা বাস্তবে নিজে দেখতেছি আসলে একটা রোগ চাপা পড়ে কিভাবে আরেকটা রোগের সৃষ্টি হয়। যদি বিশদৃশ্য পদ্ধতির চিকিৎসকগণ এই রোগটাকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতেন এবং এটাকে রোগের নামে চিকিৎসা না করতেন, এবং শুধু রোগ নিয়ে অ্যানালাইসিস না করে একটা মানুষের দেহ নিয়ে আলোচনা করতেন, রোগের ফান্ডামেন্টাল কজ, অক্সিলারি কজ গুলো নিয়ে আলোচনা করতেন, তাহলে তারা অবশ্যই এত রোগ চাপা পড়তো না, এবং তারা বুঝতে পারতেন, এবং এত চাপা পড়তো না, মানুষ এত অসুস্থ হতো না। কিন্তু আমরা 13 নম্বর সূত্রের ব্যাখ্যার আলোকে এই জিনিসটা একদম সাধারণ পানির মতো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ এই ব্যাখ্যাটা 13 নম্বর সূত্রে দিতে গিয়ে স্যামুয়েল হ্যানিম্যান আবার 14 নম্বর সূত্রের তার একটা কথা বলে গেছেন ডাক্তারদের উদ্দেশ্যে, যে দেহে কোনো রোগ যদি চাপা পড়ে, এবং কোনো যদি রোগ চাপা পড়ে বা শরীরে যদি কোনো রোগ থাকে, সেটা অবশ্যই চিকিৎসকের নিকট ধরা পড়বেই, তার লক্ষণ চিকিৎসকের নিকট ধরা পড়বেই। আসলে অনেকগুলি চাপা পড়া রোগ সাধারণত আমাদের শরীরে থাকে, কিন্তু এই লক্ষণগুলি আমাদের শরীরে থাকে, এবং একজন চিকিৎসক যদি একজন চিকিৎসক হন, যিনি অর্গানন ভিত্তিক চিকিৎসা করেন, যিনি সঠিক রোগী লিপি তৈরি করে চিকিৎসা করেন, তিনি অবশ্যই কোন রোগীর দেহে কোনো রোগ থাকলে অবশ্যই তেনার ধরা পড়বেই, এবং এটাই স্বাভাবিক। এটা অর্গাননের 14 নম্বর সূত্রে স্যামুয়েল হ্যানিম্যান বলছে। কারণ আমরা যেহেতু রোগের চিকিৎসা করি না, আমাদের রোগ নিয়ে চিন্তারও দরকার নেই, লক্ষণ। তো অতএব কোনো রোগ যদি একটা রোগীর শরীরে থাকে, অবশ্যই লক্ষণগুলি রোগীর চিকিৎসকের নিকট ধরা পড়বেই, যদি তিনি অর্গানন ভিত্তিক চিকিৎসা করেন এবং সঠিক রোগী লিপি নিয়ে চিকিৎসা করেন। এই জন্যই একই কথা বলছেন। এবং 15 নম্বর সূত্রে স্যামুয়েল হ্যানিম্যান যে কথা বলছেন, যে জীবনী শক্তির অসুস্থতা ও প্রকাশিত লক্ষণ সমষ্টি একই কথা। আমি শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি সময় নষ্ট করবো না, অল্প। তো স্যামুয়েল হ্যানিম্যান যে কথা বলছেন, যে আসলেই জীবনী শক্তির অসুস্থতা হলেই সাধারণত শরীরে লক্ষণ প্রকাশ করে, জীবনী শক্তি অসুস্থ হলে সাধারণত শরীরে লক্ষণ প্রকাশ করে। আর এই জন্য বলা হচ্ছে জীবনী শক্তির অসুস্থতা ও প্রকাশিত লক্ষণ সমষ্টি একই। আমরা এই শরীর যখন অসুস্থ হয়, আমরা সেটাকে রোগ না বলে সেটাকে জীবনী শক্তির অসুস্থতা ধরবো, এবং অসুস্থতার কারণে যে লক্ষণগুলি প্রকাশ হবে আমরা সেটাকে একই রূপ ধরে নিয়েই তার এখানে সৃষ্টি করব, এখানে চিকিৎসা করব। এটা হচ্ছে মূল কথা। আর আমি এই চ্যাপ্টারের 16 নম্বর সূত্রে শেষ জীবনী শক্তি নিয়ে। তো এখানে স্যামুয়েল হ্যানিম্যান যে কথা বলতেছেন, যে রোগাক্রান্ত সূক্ষ্ম জীবনী শক্তি কেবল সূক্ষ্ম শক্তিকে আরোগ্য করতে পারে, অর্থাৎ একটা জীবনী শক্তি যেরকম সূক্ষ্ম, ঠিক রোগাক্রান্ত এই সূক্ষ্ম জীবনী শক্তিকে একমাত্র আরেকটি সূক্ষ্ম শক্তি দ্বারাই আরোগ্য করা সম্ভব। এখানে কোনো স্থূল মাত্রার ওষুধ দিয়ে, কোনো অ্যান্টিবায়োটিক নির্ভর ওষুধ দিয়ে, কোনো চাপা পড়া পদ্ধতির চিকিৎসা দিয়ে সাধারণত কখনোই কোনো ওষুধকেই সঠিকভাবে চিকিৎসা করা, কোনো রোগকে সঠিকভাবে চিকিৎসা করা কখনো সম্ভব না। এই জন্য একমাত্র সূক্ষ্ম মাত্রার কথা এখানে বলা হয়েছে। তা আমরা সামনে যখন অর্গাননের আরো কতগুলি সূত্র আছে, সামনে মাত্রা তত্ত্ব নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেখানে ইনশাল্লাহ যদি আমি এই আমার ভাগে যদি পড়ে, তাহলে ইনশাল্লাহ তখন আমি আরো বেশি আলোচনা করলে সেটা জীবনী শক্তিটা নিয়ে, আরো সূক্ষ্ম মাত্রা নিয়ে, মাত্রা তত্ত্ব নিয়ে যখন আলোচনা করবো, তখন সেটা আরো বেশি আমরা ক্লিয়ার করতে পারবো। তো শেষ কথা হচ্ছে, আসলে রোগাক্রান্ত সূক্ষ্ম জীবনী শক্তিকে একমাত্র সূক্ষ্ম শক্তি আরোগ্য করতে পারে। আমরা যারা অর্গান ভিত্তিক, আপনারা যারা চিকিৎসা করেন, আমরা যারা করি, একটি সূক্ষ্ম মাত্রার একটি একটা অনুবটিকা কত মারাত্মক রোগটাকে ধ্বংস করে দিচ্ছে, যেটা আমরা নিজেরাই প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনারা শুনলেন, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমার ভুল সংশোধন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওমর ফারুক স্যারকে। স্যার সুন্দর আলোচনা করেছেন। এই পর্যায়ে আমাদের খাদিজা মনিকে কোষ্ঠিকাম নিয়ে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। मैं करने की कोशिश খাদিজা মনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। ইসলাম, আপনি প্রেজেন্টেশন শুরু করুন। ইহা একটি অতি, একটু শব্দ হচ্ছে কোথা থেকে জানো। ন্যাস বলেছেন ইহা একটি অদ্বিতীয় ঔষধ হ্যানিম্যান কর্তৃক পরীক্ষিত। ইহাকে সোরা দোষগ্ন ঔষধ সমূহের তালিকাভুক্ত করেছেন। এটা হচ্ছে ভীতি ও উৎকণ্ঠার, মূলত কোষ্ঠিকামের রোগীদের মধ্যে তাদের চেহারার মধ্যে ভীতি এবং উৎকণ্ঠার একটা ছাপ দেখতে পাওয়া যায়। আর এই রোগের কারণগুলোর মধ্যে আছে যে অনেকদিন যাবৎ দুঃখ কষ্ট ভোগ করার ফলে অসুস্থতা, এটা হচ্ছে অ্যাসিড ফজেও আছে। তারপরে পর্যাপ্ত ঘুম না হয়ে রাত জেগে অসুস্থ হলে কোষ্ঠিকাম বেশ ভালো কাজ করে। এটা হচ্ছে ককুলাসেও আছে, ইগনেশিয়াতেও আছে। তারপর হচ্ছে মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ুতে স্বাভাবিক প্রক্রিয়াগত ক্রিয়ার ব্যাঘাত হয়ে বা ক্ষয়কারী রোগ হয়ে বা মানসিক আঘাতে পক্ষাঘাত হলে এই কোষ্ঠিকামটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অতিশয় দুর্বলতা, মূর্ছাকল্প, শূন্যতা বোধ ক্রমে তা পক্ষাঘাতে পরিণত হয়। ষড়যন্ত্র, জিহ্বা, গলৎকরণের পেশি, চোখের পাতার, মুখমণ্ডলের, তারপর হচ্ছে মূত্রাশয়ের অথবা হাত পায়ের পক্ষাঘাত, দুরারোগ্য স্নায়ুশূল, বিশেষত ষোড়াদোষজাত ব্যথা, খাল ধরার মতো, টেনে ধরার মতো। আর এর হচ্ছে বিশিষ্ট কিছু লক্ষণ আছে। এই বিশিষ্ট লক্ষণের মধ্যে আছে শক্ত অসুখ অথবা শোক বা অন্য কোনো রূপ মানসিক আঘাতের জন্য মস্তিষ্ক কিংবা মেরুদণ্ড ক্রিয়ার ব্যাঘাত ঘটিবার ফলে পক্ষাঘাত। আর আরেকটা হলো বহুকাল স্থায়ী শোক ও দুঃখের ফলে মন বিষণ্ণ, ক্ষুব্ধ ও নিরাশাপূর্ণ। তারপরে হচ্ছে মাথার চামড়া, গলা, শ্বাসযন্ত্র, তারপর হচ্ছে সরলান্ত্র, মলদ্বার, মূত্রনালী, যোনি বা হচ্ছে জরায়ুত ছনছনানি ও টাটানি ব্যথা দেখা যায়। শরীরের বিভিন্ন অংশে ছিঁড়ে ফেলার মতো বাতের ব্যথা, উত্তাপে, বিশেষ করে বিছানার উত্তাপে উপশম বোধ হয়। শরীরের নানা স্থানে টাটানি ও ছনছনে ব্যথা থাকে। হাসলে, তারপরে হচ্ছে নাক ঝাড়লে, কাশলে অসারে প্রস্রাব হয়ে যায়। এটা হচ্ছে পালসেও আছে, নেট্রামিউরেও আছে। ডান পাশের কোমরের ভিতরের দিকে সূচপটনের মতো ব্যথা থাকে। তারপর হচ্ছে পোড়া দাগের ক্ষেত্রে পোড়া দাগ এদের হচ্ছে পুনরায় ফিরে আসে, সেটা পাকে এবং সেটাতে ব্যথা থাকে। তারপরে হচ্ছে এদের বারে বারে একটা মলত্যাগের বেগ, বারে বারে মলত্যাগের বেগ আসে কিন্তু মলত্যাগ হয় না। বসে এদের মলত্যাগে কষ্ট হয়, কিন্তু দাঁড়ায় করলে সহজে আবার মলত্যাগ করতে পারে এরা। রাত্রে বিছানায় শুয়ে ওরা কিছুতেই স্বস্তি পায় না, হচ্ছে আর সব সময় শুধু হচ্ছে পা নাড়ে। আর হচ্ছে শরীরের ও হাতে, বিশেষ করে নাকের ডগায় এদের হচ্ছে আঁচিলের একটা প্রভাব আমরা দেখতে পাই। তারপর এদের জ্বরের সময় শরীরের বাম দিকে খুবই এরা শীত অনুভব করে। তারপর শরীরে হচ্ছে টান টান বোধের সঙ্গে পক্ষাঘাত থাকে। পেশি বা পেশি বন্ধনী এদের হচ্ছে সংকুচিত হয়ে যায়। সকালের দিকে এদের সর্বাঙ্গ দেখা দেয়, শরীরের কোনো একটি অংশ অথবা ডান দিকে অসাড় বোধ।
চর্মে বা ঘায়ে, মানে স্কিনে হচ্ছে ঘায়ের উপরের দিকটা এদের একটা জ্বালা ভাব থাকে, যদি স্কিনে কারো কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে। ঠান্ডা পানি পানে এদের হচ্ছে রোগের উপশম হয়। এদের হচ্ছে একটা হচ্ছে থাকে একাঙ্গিন পক্ষাঘাত বা হচ্ছে সিঙ্গেল মাসেলস হচ্ছে প্যারালাইসিস, ডান দিকের এদের প্যারালাইসিস থাকে। আর ষড়যন্ত্র বিশেষ ষড়যন্ত্র, জিভ, চোখের পাতা, হাত পা বা মূত্রযন্ত্রের পক্ষাঘাত আমরা এই কোষ্ঠিকামের রোগীর মধ্যে দেখতে পাই। আর কোষ্ঠিকামের হচ্ছে বিছানায় প্রস্রাব করা যাদের স্বভাব থাকে, কোষ্ঠিকামের রোগীরা প্রথম রাত্রেই বিশেষ করে বিছানায় প্রস্রাব করে দেয়। তারপরে এদের হচ্ছে আবার থাকে হচ্ছে চর্মরোগ চাপা পড়ে অনেকের মধ্যে পক্ষাঘাত দেখা দেয়। তারপরে ঋতুস্রাবের ক্ষেত্রে ঋতুস্রাব কেবলমাত্র দিনের বেলায় দেখা দেয়, রাত্রে বন্ধ থাকে। দিনের বেলায় ওই যে কাশির ক্ষেত্রে দিনের বেলায় কাশি কম থাকে, ঠান্ডা পানি পান করলে কাশিটা উপশম বোধ হয়। আর মিষ্টি দ্রব্যের ক্ষেত্রে এদের অরুচি থাকে। আর এরা দাঁড়ায় দাঁড়ায় মলত্যাগে স্বাচ্ছন্দ্য বোধ করে। শরীরের বিভিন্ন অংশে গলা এদের আঁচিল থাকে। শুকনো পরিষ্কার আবহাওয়ায় রুগীর হচ্ছে কষ্ট বাড়ে, অথচ আবার মেঘলা বিধা আবহাওয়ায় রুগী বেশি ভালো বোধ করে। এখানে যে পার্থক্যটা আমরা বুঝলাম, রুগী হচ্ছে পরিষ্কার আবহাওয়ায় রুগী কষ্ট বাড়ে, অথচ মেঘলা ভিজে আবহাওয়ায় রুগী বেশি ভালো থাকে, কিন্তু আবার কোষ্ঠিকামের রুগীরা শীত কাতর হয়। কোষ্ঠিকামের শিশুরা হাঁটা চলায় হচ্ছে অনুধাবন শক্তির খর্বতা থাকে। এরা সবকিছু পারফেক্ট চায়। অন্যের প্রতি বেশি সহানুভূতিশীল থাকে এরা। কোষ্ঠিকামের ত্বক থাকে শুকনো এবং হচ্ছে গরম টাইপের। কোষ্ঠিকামের হচ্ছে আরেকটা হলো কোষ্ঠিকামের, এটা অবশ্য আমি আগে কখনোই জানতাম না যে কোষ্ঠিকামের পরে ফসফরাস ব্যবহার করা যায় না। তোতলামের ক্ষেত্রেও আমরা হচ্ছে কোষ্ঠিকামটা ব্যবহার করতে পারি। সর্বাঙ্গে দেখা যায় এদের মধ্যে বিশেষ করে সকালবেলার দিকে। আবার দেখা যায় যে মাতৃদুগ্ধের ক্ষেত্রেও আমরা দেখতে পাই দুধ শুকায় যায়। এদের স্বভাবের ক্ষেত্রে এরা একটু নিখুঁত স্বভাবের থাকে। এরা কোষ্ঠিকামের রুগীরা কিন্তু ভীষণ প্রতিবাদী টাইপের হয়। এদের আরো বিশেষ কিছু লক্ষণ আছে। আহ সেটা হলো কোষ্ঠিকাম এরা খুব বেশি সেনসিটিভ হয়। তারপরে এরা হচ্ছে পরিবেশ দ্বারা সহজেই আক্রান্ত হয়। তারপর অনেক বেশি সংবেদনশীল হয়। আর এরা হচ্ছে অন্যের দুঃখ কষ্ট এদের সহ্য হয় না, যেটা সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন। তারপর সামাজিক ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক, এরা অন্যের কোনো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। অনৈতিক কিছু হচ্ছে এরা সহ্য করতে পারে না। অন্যায় দেখলেই এরা প্রতিবাদ করবেই। আর প্রতিবাদ না করা পর্যন্ত এরা হচ্ছে স্বস্তি পায় না। আর এরা এরা কোষ্ঠিকামের রোগীর অনেক বেশি আদর্শবাদী হয়। এদের মধ্যে স্নায়ুগঠিত বিভিন্ন রোগ দেখা দেয়। আর হচ্ছে যেখানে কোনো শাসক নাই বা হচ্ছে কন্ট্রোল সিস্টেম নাই, সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা হচ্ছে বিদ্রোহ করে। তারপর হচ্ছে অসহায় কোনো লোক দেখলে এদের মধ্যে মায়া সৃষ্টি হয়। এদের মধ্যে হচ্ছে আবার আরো একটা দিক আছে, এদের মানসিক ক্ষমতাও এদের মধ্যে আছে। এরা অনেক বেশি আবেগী হয়। তারপরে এদের মনটা হচ্ছে ভুলে যাওয়ার একটা এদের টেন্ডেন্সি থাকে। কোথাও যাবে, বাসা থেকে বের হলো, পরক্ষণে আবার বাসায় যায়, গিয়ে চেক করে তালা দিল কিনা, সবকিছু চেক করার একটা টেন্ডেন্সি এদের মধ্যে আছে। তারপরে হচ্ছে কোথাও কোনো অসুস্থ মানুষ দেখলে সে হচ্ছে নিজে খুব কষ্ট পায়, অপরের দুঃখ কষ্ট তীব্রভাবে সে উপলব্ধি করে। শিশুদের ক্ষেত্রে অনেক দেখতে পাই আমরা, তারা একটু ভীতু টাইপের হয়, তারা বিশেষ করে অন্ধকারে ভয় পায়। আর কোষ্ঠিকামের বাচ্চারা হচ্ছে আহ, আহ, এদের মধ্যে হচ্ছে বাচ্চারা আর সবকিছু এরা পারফেক্ট চায়। আর না এমনিতেই এরা শুধু কাঁদতে থাকে। আর টিনেজারদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো আহ তারা হচ্ছে খুব বেশি শীতকাতর থাকে, মিষ্টি এদের অপছন্দ থাকে, লবণ এবং ঝাল এরা পছন্দ করে। তারপরে হচ্ছে এদের প্যারালাইসিস দেখা যায় হচ্ছে বামে, ডানেও হয়।
হঠাৎ হঠাৎ সর্বঙ্গ এদের দেখা দেয়। ঠান্ডা খেলে কাশির উপশম হয় এদের। শীতে এরা শীত কাতর, কিন্তু এদের এদের শীত কাতর হলে এদের উপশম কিন্তু আর্দ্রতায়। তারপর হচ্ছে ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে এরা ঠান্ডা বাতাসে এদের মুখ বেঁকে যায় অনেকের। এরা হচ্ছে কোষ্ঠীকামের রোগীরা খুব বেশি সংবেদনশীল। এরা কোনো অন্যায় সহ্য করতে পারে না। এরা ভীষণ নীতিবান, খুব আদর্শবান। আমি মানসিক লক্ষণ সম্পর্কেও আরো বিস্তারিত একটু বলবো। তার মধ্যে হচ্ছে এদের হচ্ছে গভীর শোক, দুঃখ থাকে এদের, এবং গভীর শোক দুঃখ থেকে এদের হচ্ছে অসুস্থতার সৃষ্টি হয়। তারপরে এদের যে কম্পালসিভ বারবার বারবার চেক করার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। তারা হচ্ছে তালাটা চেক করে, তারপরে হচ্ছে গ্যাসের চুলা বন্ধ করলো কিনা সেটা চেক করে। বা অনেক সময় দেখা যায় যে এরা হচ্ছে নামাজ পড়বে, অজু করলো, করার পরে ভুলে যায় করলো কিনা। তারপরে এদের মধ্যে আমরা দেখতে পাই যে অন্ধকারের ভয়, কুকুরের ভয় এদের থাকে। মানসিক খর্বতাও এদের মধ্যে আছে, ভুলে যাবার প্রবণতাও আছে। সব কাজে যেখানে যাবে এরা খুব বেশি তাড়াহুড়া করে। তারপর এদের জীবনে একটা নির্যাতনের হচ্ছে ইতিহাস থাকে। এদের রোগগুলা মূলত বৃদ্ধি পায় হচ্ছে ঠান্ডায়, আবার বর্ষাকালে এরা বেশ ভালোই থাকে। বাতাসের ঝাপটা এদের রোগের বৃদ্ধি, বিকাল 4টায় রোগের বৃদ্ধি থাকে। জন্ম হচ্ছে দেখা যায় আবার জন্মের পরে শিশুদের অনেক সময় প্রস্রাব হয় না। এই ক্ষেত্রে কোস্টিকাম বেশ ভালো কাজ করে। চর্মরোগ চাপা পড়ে হচ্ছে এদের পক্ষাঘাত দেখা দেয়, তারপরে স্নায়ুশূল দেখা দেয়, উন্মাদ দেখা দেয়, ঘাড়ের ব্যথা বা ঘাড়ের শক্ত হওয়া ভাব, আড়ষ্টতা এসব দেখা দেয়। তারপরে এদের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, এরা শরীরের ভিতরে বা রগের ভিতরে মনে করে কি পাথর আছে, এরকম একটা অনুভূতি এদের। এদের হচ্ছে গঠনটা থাকে চিকন, দৃঢ় পেশি থাকে। এরা একটু দুর্বল টাইপের থাকে। আর এদের বদ্ধমূল ধারণা থাকে। এদের মাথায় যদি কোনো কিছু ঢুকে বা কোনো চিন্তা ভাবনা যদি এদের মধ্যে আসে, তো ওইটাই শুধু বারবার ঘুরপাক করতেই থাকে, ঘুরপাক করতেই থাকে। আর এরা তো হচ্ছে অন্যায় কোনো ক্রমেই এরা সহ্য করতে পারে না। আর এদের রোগ দীর্ঘস্থায়ী সব এবং দুঃখ থেকে এদের রোগের সৃষ্টি। এরা মানসিক ক্ষেত্রে থাকে খুব বেশি অন্যমনস্ক, ভুলে যায়। তারপরে অ্যালকোহলে আসক্ত থাকতে পারে এদের। সবাই থাকবে এমনটা না, এরা একটু বেশি কামাতুর হয়। তারপরে এরা হচ্ছে একটুতেই অন্যায় বা কোনো কিছু দেখলে সেখানে গিয়ে বিদ্রোহ করে, বা হচ্ছে আম, আবার যদি এইসব রাগ থেকে তার মধ্যে কিছু যন্ত্রণার সৃষ্টি হয়। আর এদেরকে যদি কোনো প্রশ্ন করা হয়, তো সেই প্রশ্নটা সে রিপিট করে, তারপর আবার এরা উত্তর দেয়। অর্থাৎ একটা প্রশ্ন তাকে করা হলো, করার পরে সেই প্রশ্নটার সে হচ্ছে রিপিট করবে যে আপনার নাম কি, বলবে আমার নাম, তারপরে সে উত্তর দিবে। আপনি আবার যদি কেউ কোনো একটা প্রশ্ন করে, সেটা বলবে, রিপিট করবে, তারপর উত্তর দিবে। এটা আমরা মেধোরি নামেও পাই। তারপরে কোথায় কোনো অন্যায়, কেউ যদি কোথাও কোনো অন্যায় করে, অনিয়ম করে, কোষ্ঠীকাম সেখানে গিয়েও বিদ্রোহ করে। আহ, আর এটা আগেও বললাম যে তাদের মধ্যে যে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি, তালা দিল কিনা, চুলা বন্ধ করলো কিনা, এদের মধ্যে এটা খুব দেখতে পাওয়া যায়। আর আমাদের সমাজে অনেকেই আছে কোষ্ঠীকামের রোগী, ইদানিং চেম্বারে বেশ দেখতে পারি। এরা বেশ খুব বেশি সংবেদনশীল। সামান্য কিছুতে এরা কাঁদে, এদের মানসিক খর্বতাও থাকে। সব কিছুতেই সব সময় এদের তাড়াহুড়া। উম, তারপরে এরা হচ্ছে শীত কাতর, কিন্তু বৃষ্টিতে এরা বেশি ভালো অনুভব করে। তারপরে আরেকটা হচ্ছে বসা থেকে উঠে দাঁড়ানোর সময় এদের হচ্ছে প্যারালাইসিস হয়। সেটা হচ্ছে ডানে বামে হয়। ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে বৃষ্টিতে বাড়ে। তারপরে হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, হাত পা কাঁপা রোগ বা তান্ডব রোগ বা হচ্ছে কোরিয়া রোগ যেটাকে বলে। এটা হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যার কারণে হয়। অ্যাগারিকাস বা কোস্টিকামেও, অ্যাগারিকাসও এই মেডিসিনটা বেশ ভালো কাজ করে, কোরিয়া রোগ যেটাকে বলে। তারপরে মৃগী খিঁচুনি, সার্বদৈহিক সমস্যা,
এদের বাড়ে হচ্ছে এগুলা ঘুমের মধ্যে বেশি হয়। মাসিকের সময় এদের হচ্ছে খিঁচুনি হতে পারে, শরীরের কোনো একটা অংশ কাঁপতে থাকে, বিশেষ করে চোখ, হাত বা পা। দুঃখ থেকে হচ্ছে বিভিন্ন মানসিক কষ্ট থেকে এদের রোগ হয়। দুঃখের অবস্থা যদি দীর্ঘদিন হয় সেক্ষেত্রে অসারতা এদের দেখা যায় শরীরের বেশিরভাগ ক্ষেত্রে বাম দিকে। ধন্যবাদ। ধন্যবাদ খাদিজা মনিকে। আপনার নির্ধারিত সময় শেষ, কারণ আর মাত্র 20 মিনিট সময় আছে। এই 20 মিনিট সময় আমাদের নাজরুল ইসলাম স্যার আলোচনা করবেন ইনশাআল্লাহ। স্যার আরেকটা শুধু একটা কথা বলি, কোস্টিকামকে খুব সহজভাবে একটা চেনার উপায়, সেটা এদের হচ্ছে মানে আমার বলা যেহেতু শেষ, শুধু এই কথাটাই বলবো। এদের লবণ পছন্দ থাকবে, মিষ্টি অপছন্দ থাকবে, এরা ধুমায়িত মাংস পছন্দ করে বা কাবাব, পনির পছন্দ করে, শীতকাতর, এই কিছু কিছু ক্ষেত্রে এই কয়েকটা লক্ষণ দেখেও কোষ্ঠিকামকে আমরা চিনতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে শুধরে দিবেন। আমি এই জগতে নতুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে অসংখ্য তথ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের দ্বিতীয় আলোচক হিসাবে, কস্টিকামের দ্বিতীয় আলোচক হিসাবে আমি ডক্টর নাজমুল ইসলাম। যদিও আমার সামনে বেশ অসংখ্য গুণী মানুষ, সিনিয়র স্যার আছেন, যেমন যদি আমি অপার বাংলায় বলি দেবসাধু স্যার, উনি অনেক জানেন। দেওয়ান আনিস স্যার আছেন, অনন্য মান্নান স্যার আছেন, আমাদের সভাপতি ডক্টর ইয়াকুব স্যার আছেন। তাদের সামনে আমার এই ক্ষুদ্র প্রয়াস, জানি না ভীতি তৈরি করছে, তারপর আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দেওয়ার। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কস্টিকাম। আমি যখন এক সিনিয়র ডাক্তারের তত্ত্বাবধানে ছিলাম, তখন আমার ওই স্যার বলতো যে ডক্টর স্যার, ডাক্তারের চোখ কোন রুগী, কোন ওষুধের রুগী, এটা আগে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কস্টিকামের যে রুগী আসলে কি ধরনের রুগী, এটা আমরা যদি বুঝতে চাই, তাহলে অবশ্যই তার আমাদের বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য করতে হবে। তো বৈশিষ্ট্যগুলোর ভিতরে কস্টিকামের রুগীগুলো সাধারণত এমন হয়, দেখতে কিছুটা কালো অথবা শ্যামলা কালারের হয়, শ্যামলা রঙের হয়, তাদের চোখের মনি কালো হয়, তাদের চুল কালো হয়, সব মিলে তাদের পেটটা বড় হয়, শরীরের তুলনায় পেটটা যথেষ্ট বড় হয়, এবং সেই তুলনায় পাটা একটু জীর্ণ শীর্ণ হয়। হুম, গঠনটা কিন্তু আবার খুব মজবুত হয়। তো যাই হোক, আমি যে ডক্টরস আইতে যে কথাটা বলতে চেয়েছি, যে আমরা কস্টিকাম রোগীটা আসলে আমরা সামনে আসলে আমরা বুঝবো কিভাবে। তো অবশ্য আমাদের এই বৈশিষ্ট্যগুলো দ্বারা আমরা বুঝে নিতে হবে যে আমাদের কস্টিকাম রোগীটা আসলে দেখতে কেমন। এই যে আমি আবারও বলছি, রিপিট করছি, যে আমাদের কস্টিকামের রোগীটা বাহ্যিক চোখ থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে কস্টিকামের রোগী হবে কালো চুলের অধিকারী, কালো চোখের মনিটা হবে কালো, গায়ের রংটা হবে কালো অথবা শ্যামলা, এবং শরীরের তুলনায় পেটটা একটু বড় হবে, জীর্ণ শীর্ণ চেহারা হবে, পায়ের গঠনটা একটু তুলনামূলক জীর্ণ শীর্ণ হবে, তবে শারীরিক গঠন কিন্তু বেশ মজবুত হবে। যাই হোক, এরপর যে আমরা একটু দেখি যে আমরা কস্টিকাম কোন মায়োজেনেটিক লক্ষণে আছে। এটা ফ্লোরিক, সিফিলিটিক, সাইকোলিটিক ও সাইকোটিক এবং টিউবারকুলার মায়োজম। আচ্ছা, আমরা এবার লক্ষ্য করি, পরবর্তীতে একটু আসি, যে এটা কি কি ধরনের রোগ সাধারণত হয়। কস্টিকামের রোগী সাধারণত কি কি ধরনের রোগ নিয়ে আসে, যেমন বাত নিয়ে আসে, সাধারণত প্যারালাইজ, পক্ষাঘাত, ব্রঙ্কাইটিস, অর্শ ইত্যাদি রোগ লক্ষণ আছে, যেগুলো কস্টিকামের অন্যতম লক্ষণ রোগের। তো আমরা কি কি কারণে রোগ হয়, কস্টিকামের রোগীরা কি কি কারণে এই রোগগুলো হতে পারে, কস্টিকামের রোগগুলো হতে পারে, সেগুলোর দিকে আমরা একটু নজর দিই। ভয় থেকে হতে পারে, আতঙ্ক থেকে হতে পারে, বিরক্ত থেকে হতে পারে, রাগ থেকে হতে পারে, চর্মরোগ চাপা পড়লে হতে পারে, দীর্ঘদিন অনিদ্রায় ভুগলে হতে পারে, পুড়ে যাওয়া থেকে হতে পারে। অ্যাকচুয়ালি আমরা পুড়ে যাওয়া মানে ক্যান্সারিস্টটাকে উপলব্ধি করি যে আমরা ক্যান্সারিস্ট প্রয়োগ করবো, কিন্তু আসলে পুড়ে যাওয়া রোগে কিন্তু কস্টিকাম খুবই একটা ফলপ্রসূ মেডিসিন। যদি পুড়ে যাওয়া জায়গায় ক্ষতের সৃষ্টি হয়, তাহলে কস্টিকাম ব্যবহার করে দেখবেন। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের ওই যে কস্টিকামের যে লক্ষণগুলো আছে, আকৃতি বৈশিষ্ট্য আছে, এগুলো যদি মিলে যায়, তাহলে অবশ্যই কস্টিকাম পুড়ে যাওয়া রোগীতে খুব ফলপ্রসূ হবে।
আসলে আমরা রোগটাকে ওষুধটা বিস্তারিত আলোচনা করব না, যেহেতু আমার বিগত আলোচকগণ সময়টা অনেকটাই তাদের সময় চলে গেছে, আমাদের নির্ধারিত সময় শেষ করব। সেই ক্ষেত্রে আমি কস্টিকামের কিছু মূল মূল কথাগুলো তুলে ধরবো। কস্টিকামের রুগীরা সাধারণত অন্যায় পছন্দ করে এবং মিষ্টি পছন্দ করে, আর পছন্দ করে লবণ, কাঁচা লবণ। তো একটা মেয়েরও আছে কাঁচা লবণ পছন্দ করে, কিন্তু কোন দিক থেকে পছন্দ করে না? এরা অন্যায় পছন্দ করে, এরা কোনোভাবে অন্যায়কে সহ্য করে না। এরা কিন্তু প্রচুর সহানুভূতিশীল হয়। হ্যাঁ, এরা প্রচুর সহানুভূতিশীল হয় এবং এরা রোগের কথা বলতে গেলে আহ কান্নাকাটি করে, কষ্টের কথা বলতে গেলে কান্নাকাটি করে। এরা যখন ডাক্তারের কাছে যায়, যখন তাদের রোগ নিয়ে কথা বলে, একের পর এক কথা বলতেই থাকে যে ডাক্তার সাহেব যদি আমি আরেকটু মানে মনে মনে ভাবে যে আমি যদি আরেকটু বুঝিয়ে বলি তাহলে হয়তো ডাক্তার সাহেব বুঝতে পারবে না। অর্থাৎ ডাক্তারকে বলতে বলতে কান ঝালাফালা করে দেয়, যেমন মেডোরি নামেও আছে। হ্যাঁ, কস্টিকামের রোগীদের মনে সবসময় একটা আশঙ্কা থেকে থাকে, এই যে কি কিছু একটা ঘটবে, কিছু একটা হতে পারে, হ্যাঁ এই কিছু একটা হচ্ছে বা কিছু হবে। এক কথায় সবসময় কস্টিকামের রোগীদের মনে আশঙ্কা থাকার করে। এই আশঙ্কা থেকেই কস্টিকামের রোগীগুলো অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। কস্টিকামের রোগীরা সাংঘাতিক দুর্বল অনুভব করে, এইভাবে আশঙ্কা অনুভব করে যে আমার হয়তো কোনো ক্ষতি হবে, আমার আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হতে পারে, আমার ফ্যামিলির কোনো ক্ষতি হতে পারে, আমার কোনো ক্ষতি হতে পারে। এইরকম বিভিন্ন ভাবে সব সময় একটা আশঙ্কার ভিতরে উপলব্ধি করতে থাকে। যাক, এরপরে আসি কস্টিকামের কিছু মানসিক লক্ষণের দিকে আমরা আসি। কস্টিকামের রোগীরা নিজেকে অসুখী মানুষ ভাবে, সহানুভূতিশীল হয়, এরা নীরবে নিঃশব্দে কাঁদে। যারা নেটামিউরে আছে, যে লক্ষণটা আমরা নেটামিউরে পেয়ে থাকি। কস্টিকামের অন্যতম একটা লক্ষণ, এরা অন্যায় সহ্য করতে পারে না। এরা কাছের মানুষ যদি বিপদে পড়ে, আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে, তাহলে এরা মোকাবেলা করে, যতক্ষণ পর্যন্ত গায়ে শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত মোকাবেলা করে। এরা মোকাবেলা না করলে নিজেকে সবসময় অস্বস্তি অনুভব করে। কস্টিকামের রোগীরা নেতৃত্ব দিতে পছন্দ করে। যদি দলের কেউ মারা যায় বা কেউ আহত হয়, তাহলে হাল ধরতে পছন্দ করে। এক কথায় এরা নেতৃত্ব দিতে পছন্দ করে। হ্যাঁ, সহানুভূতিশীল, প্রচুর পরিমাণে সহানুভূতিশীল হয়, যেমনটা ফসফরাসে আছে, এসিড নাইট্রিকামে আছে। তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সহানুভূতিশীলের ভিতরে মাথায় রাখতে হবে যে ফসফরাসের সহানুভূতিশীল কেমন হবে, কস্টিকামের সহানুভূতিশীল কেমন হবে, এসিড নাইট্রিকামের সহানুভূতিশীল কেমন হবে। আমরা যদি এই কম্পেয়ারটা না করি তাহলে আমরা অবশ্যই ভুল করব, যেহেতু আমরা জানি যে কস্টিকামের পরে ফসফরাস বা ফসফরাসের পরে কস্টিকাম কখনোই প্রয়োগ করা বাঞ্ছনীয় নয়। তো সেই ক্ষেত্রে আমি এতটুকু বলবো, ফসফরাসের রোগীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ফসফরাসের রোগী সকালে এবং সন্ধ্যায় বৃদ্ধি পায়, কিন্তু কস্টিকামের রোগী কিন্তু সকালের দিকে বৃদ্ধি পায়। এরা কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল, নাইট্রিক অ্যাসিডও যথেষ্ট সহানুভূতিশীল। তবে হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের একটা কিন্তু খুব দারুণ লক্ষণীয় পার্থক্য, লক্ষণীয় এটা আছে যে নাইট্রিক অ্যাসিড সহানুভূতিশীল ঠিক আছে, কিন্তু এরা কারোর পেছনে লাগলে যদি চিন্তা করে যে অমুক আমার জন্য ক্ষতিকর বা অমুক আমাকে ক্ষতি করছে, তো সে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ে না যতক্ষণ পর্যন্ত এর শেষ না হয়। হতে পারে মারা যাওয়ার, হতে পারে বার্ধক্যে, মানে শেষ না দেখা পর্যন্ত অ্যাসিড নাইট্রিকামের রোগী কখনোই হাল ছাড়ে না। কস্টিকাম কিন্তু নিজের জন্য, নিজের পরিবারের জন্য চিন্তা করে। হ্যাঁ, যখন কেউ বাইরে যাচ্ছে, বাজার করতে গেছে, কোথাও গেছে, কস্টিকামের রোগী কিন্তু চিন্তা করে। হ্যাঁ, ফসফরাসের রোগী ঠিক একই অনুরূপ ভাবে চিন্তা করে। তো এক্ষেত্রে আমি যদি কস্টিকাম, ফসফরাস আর অ্যাসিড নাইট্রিকামের, নাইট্রিক অ্যাসিডের যদি আমি পার্থক্য করি, তাহলে আমি নিজেকে বোঝানোর জন্য আমি কিন্তু একটা থিওরি করেছিলাম যে পরিবারে বাবা সাধারণত নাইট্রিক অ্যাসিডের মতো হয়, আর কস্টিকাম মায়ের মতো হয়, আর বড় ভাইয়ের মতো হয় ফসফরাস। হ্যাঁ, এইভাবে আমি একটা তুলনা করেছি। যাই হোক, কস্টিকামের রোগীরা সাধারণত কোনো কিছু চিন্তা করে, তবে ভয়ের সাথে, হ্যাঁ, যে আশঙ্কার সাথে। এইভাবে ভয় এবং আশঙ্কার কারণে এরা হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে দুঃখক্রান্ত ভরা হয়ে পড়ে। হ্যাঁ, তখন যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে কান্না করে। আর ঠিক লাইকোপোডিয়ামের রোগী দেখবেন, লাইকোপোডিয়ামের রোগী ধন্যবাদ দিলে কান্না করে, কিন্তু কস্টিকামের রোগী কান্না, যদি কান্না অপশনে আসেন তাহলে রোগের বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি কমে যায়। আমরা যদি কিছুটা বয়স ভেদে উপলব্ধি করি, যে বয়স ভেদে যদি উপলব্ধি করি যে কস্টিকাম কি কি কাজে আসে,
যেহেতু আমার সময় সংক্ষেপ, সেহেতু আমি মূল কথাগুলোই বলে শেষ করব। কষ্টিকামের রোগীরা শিশু চিত্রে যদি আমরা আসি, শিশুরা সবসময় ভয়ে থাকে, ফোঁটা ফোঁটা প্রস্রাব করে, যেটা রাষ্ট্রাক্ষেও আছে। শিশুদের যখন দাঁত গজায় তখন তারা ত্বকের সমস্যায় ভোগে। যে সকল শিশুদের চোখের মনি কালো, শরীর রং কালো, চুলের রং কালো এবং প্রসাব ধরে রাখতে পারে না, সে সকল শিশুদের কস্টিকাম খুব বেশি উপকারী। কস্টিকামের শিশুদের চেনার আর একটা উপায় হলো এরা একা থাকতে অপছন্দ করে, একা থাকতে ভয় পায়, এরা একা ঘুমাতে ভয় পায়। এবার যদি আমরা মহিলা রোগীদের আসি, মহিলা রোগীদের কাশির সময় হালকা করে প্রসাব হয়, যা নেট্রামিউরে আছে, রিমেক্সে পাওয়া যায়। যদি বৃদ্ধ লোকের দিকে তাকায় তাহলে দেখবে যে বৃদ্ধ লোকের মানুষের ফোঁটা ফোঁটা প্রসাব করে, এরা প্রসাব ধরে রাখতে পারে না, যেটা এলিয়ান শিফাতেও আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে কস্টিকামের রোগ লক্ষণ আসলে কিভাবে প্রকাশ পায়। কস্টিকামের রোগ লক্ষণ সাধারণত ডান অঙ্গে প্রকাশ পায়। হ্যাঁ, ডান পক্ষাঘাতে জিহ্বা বলেন, চোখ বলেন, ঠোঁট বলেন, হ্যাঁ, ষড়যন্ত্র বলেন, প্রসাব অঙ্গ বলেন, সব পক্ষাঘাতে আক্রান্ত হয়। যদি কস্টিকামের রোগীরা প্রসাব ধরে রাখে, অনেকক্ষণ প্রসাব ধরে রাখে, তাহলে অবশ্যই একটা সময় এসে পক্ষাঘাতে আক্রান্ত হয়, তখন কস্টিকাম বেশ উপযোগী। ষড়যন্ত্রে কস্টিকাম বেশ উপযোগী। ষড়যন্ত্র যদি আমরা একটু আলোচনা করি ষড়যন্ত্রের উপরে, তাহলে দেখি যে কস্টিকামের রোগীর সকালের দিকে স্বরভঙ্গ হয়, সকালের দিকে কাশি বৃদ্ধি পায়, কিন্তু ঠান্ডা পানি খাইলে বেশ উপকার লাভ করে, বেশ ফল পায়। অনুরূপ ভাবে আহ যদি আমরা দেখি যে এই লক্ষণগুলো কিসে কিসে বিদ্যমান আছে, আপনি আরেকটু খেয়াল করবেন, কস্টিকামের রোগীরা কিন্তু কফটা উঠাতে পারে না। কফ উঠাতে গেলে আবার নিচে চলে যায়। যে লক্ষণগুলো আপনারা ড্রসেরায় পাবেন, ক্যারিকার্বে পাবেন, সিপিআই পাবেন। এরাও শান্তির জন্য গভীরভাবে কাশতে পারে না, বেশ ব্যথা করে। কস্টিকামের রোগীর কাশি রোগীর অন্যতম আরো কিছু লক্ষণ আছে, যেমন এরা গলার নিম্ন অংশে বা কণ্ঠনালীতে জ্বালা করে, স্বরভঙ্গ থাকে, যে সকালে বৃদ্ধি পায়। সেই সময় গলবহর ও ষড়যন্ত্রে কফের সঞ্চয় হয়, যার স্বাদটা সাধারণত সাবানের মতো বা চর্বির মতো। কস্টিকামের রোগীরা বারবার কাশির জন্য অনিচ্ছা সত্ত্বেও প্রসাব হয়ে যায়, যা ন্যাপটামিউরো এপিস ন্যাপটামিউরো বিদ্যমান আছে। ষড়যন্ত্রের উপরে কস্টিকাম ও ফসফরাসের আমরা একটু লক্ষণগুলো একটু দেখি, তফাৎটা একটু দেখি। যদিও দুটো প্রতিকূল মেডিসিন, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দুটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে রোগীর ক্ষতি হতে পারে। ফসফরাসের সর্বঙ্গ সন্ধ্যাকালে এবং কস্টিকামের সর্বঙ্গ সকালবেলা বৃদ্ধি পায়। শীতল পানিতে বা ঠান্ডা পানিতে কস্টিকামের রোগী উপশমায়। তবে স্নায়বিক দুর্বলতা কিন্তু দুটো মেডিসিনেই লক্ষণীয়। অন্যদিকে ফসফরাসের রোগীরা ষড়যন্ত্রে খুব বেশি ব্যথা অনুভব করে। একটু খেয়াল করবেন, ফসফরাসের রোগীদের ষড়যন্ত্রে খুব বেশি ব্যথা অনুভব করে, যার ফলে কাশি দিতে সে ভয় পায় এবং কি সে কথা বলতেও ভয় পায়। এই কারণে ফসফরাস, যেহেতু ফসফরাস এবং কস্টিকাম দুটি একে অন্যের সম্বন্ধীয় ওষুধ নয়, সেক্ষেত্রে প্রয়োগের বেলায় অবশ্যই আমরা খেয়াল করব। যারা উচ্চমাত্রা ও মধ্যমাত্রা মেডিসিন প্রয়োগ করে তারা অবশ্যই খেয়াল করব এই দিক থেকে। আমি কিছু অদ্ভুত লক্ষণ দিয়ে আলোচনা শেষ করব, যেহেতু আমাদের সময় কম। সেই ক্ষেত্রে আমি কিছু অদ্ভুত লক্ষণ দেব, কস্টিকামের দিয়ে শেষ করব। কস্টিকামের কিছু অদ্ভুত লক্ষণের মধ্যে আছে যে খাদিজা মনি ম্যাডাম বললো যে মেঘলা আকাশ পছন্দ করে। হ্যাঁ, এটা অন্যতম অদ্ভুত লক্ষণ। কস্টিকামের মেঘলা আকাশ পছন্দ করে, কারণ মেঘলা আকাশ থাকলে রুগীর খুব বেশি ভালো লাগে, নিজেকে সুস্থবান মনে করে। ঘুমের সময় কস্টিকামের রুগীরা পা নাড়াতে থাকে, যেটা মেডোরিনামে আছে, লাইকো আছে, জিঙ্কামেটেও আছে। হ্যাঁ, তবে মেডেরিনাম এবং মেডেরিনামের একটু খেয়াল করবেন, মেডেরিনামের রোগী যদি ঘুমের মধ্যে পা অনবরত নড়াতে থাকে এবং শিশু যদি বিছানায় প্রসাব করে এবং যদি প্রসাবে গন্ধ থাকে, গত ক্লাসে উমর ফারুক স্যার এই কথাটা বলেছিল, তাহলে ওই যদি সে বাচ্চা শিশু হয়, বাচ্চা ছেলে বাচ্চা হয়, তাহলে বড় হলে সে নেশাখোর হবে। এবং মেয়ে যদি হয় তাহলে জরায়ু টিউমার হতে পারে, দুশ্চরিত্র হতে পারে এবং মাসিকের সময় ব্যথাযুক্ত হতে পারে। এরা বড় হলে পড়াশোনায় অমনোযোগী হতে পারে। এরা খুব দ্রুত কফ উঠে আসে। যদি খুব দ্রুত কফ উঠে আসে, তবে ঠান্ডা ঠান্ডা কাশি হলে কফ দ্রুত উঠে আসলে এদের পাকস্থলীতে এক ধরনের ব্যথা অনুভব করে, যেটা অদ্ভুত লক্ষণ, কস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ। ঘুম থেকে উঠলে আক্রান্ত অঙ্গ কাঁপে। কস্টিকামের অদ্ভুত লক্ষণের আর একটা লক্ষণ আছে, ঘুম থেকে উঠলে আক্রান্ত অঙ্গ কাঁপে, শরীরের বাইরেও কাঁপে এবং বসে থাকলে আরো বাড়ে, সেটা বাড়ে।
কস্টিকামের আরেকটা অদ্ভুত লক্ষণ হলো পায়খানা শক্ত হলে এরা বসে পায়খানা করতে পারে না। পায়খানা করতে হলে এদেরকে দাঁড়িয়ে পায়খানা করতে হয়। যদি বসেও পায়খানা করতে হয় তাহলে পিঠের শির দাঁড়াটাকে সোজা করতে হয়, তাহলে একটু পায়খানা হয়, যা এলোমিনাতেও আছে। কস্টিকামের রোগী কোদ দিলে, পায়খানায় যদি কোদ দেয়, তাহলে এদের ভিতরে একটা টেনশন কাজ করে যে কি জানি কি হয়ে যায়, কোনো বিপদ হতে পারে, কোনো সমস্যা হতে পারে, এটা আশঙ্কা কাজ করে, যা কস্টিকামের একটি অন্যতম অদ্ভুত লক্ষণ। কোনো কারণে যদি কস্টিকামের রোগী বিরক্ত হয় তাহলে তারা কথা বলতে গেলে তুতলায়, হ্যাঁ, কিন্তু মার্কসল যদি দেখেন রাগ হয় তাহলে এরা কথা বলতে গেলে কথা আটকে যায়। তাহলে কস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ কি দেখলাম আমরা, যে এরা কোনো কারণে যদি বিরক্ত হয় তাহলে কথা বলতে গেলে কথা কি হয়, তোতলা হয়ে যায়। পাইলসের রোগীরা কস্টিকামের অদ্ভুত লক্ষণের মধ্যে অন্যতম একটা লক্ষণ, যে পাইলসের রোগী যদি হয় তাহলে কস্টিকামের রোগীরা যদি রোগের কথা চিন্তা করে, পাইলসের কথা চিন্তা করে, তাহলে তাদের ব্যথা, রক্ত, পাইলস, এক কথায় সমস্ত রোগগুলো বৃদ্ধি পেতে থাকে। কস্টিকামের বেশ কিছু অদ্ভুত লক্ষণ আছে, আমি বলতে থাকবো। যদি কস্টিকাম রোগীরা কাঁপুনি থাকে, তাহলে যদি ভাবে যে আমার কাঁপুনি আছে তাহলে রোগ বেড়ে যায়। ভয় পেলে পায়খানার বেগ আছে, কস্টিকামের রোগীদের ভয় পেলে পায়খানার বেগ আছে, এটা একটা অদ্ভুত লক্ষণ। কোনো কিছু স্পর্শ করলে, কস্টিকামের রোগীদের একটা অদ্ভুত লক্ষণ, কোনো কিছু স্পর্শ করলে মনে মনে ভাবে আমার আঙুলগুলো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে একটু আগে ম্যাম বললো যে আমরা গ্যাসের চুলা যদি ইয়ে হয় বন্ধ হয়ে গেছে কিনা দেখে আসি, এই গ্যাসের চুলার কথায় যদি আমরা আসি, তাহলে কস্টিকামের রোগীদের অদ্ভুত একটা লক্ষণ আছে। এরা গ্যাসের আলো দেখলে ভয় পায়, গ্যাসের চুলা দেখলে ভয় পায় বা মাথা ঘোরে, কিন্তু অন্য আলো দেখলে কিন্তু এমন হয় না। ম্যাডামের এই কথা শুনে আমার মনে পড়লো এই কথাটা। এরা খোলা বাতাসে ঘুরলে, কস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ আছে, এরা খোলা বাতাসে ঘুরলে কোনো সমস্যা ফিল করে না, এরা বেশ ভালো ফিল করে, কিন্তু ঘোরের মধ্যে আসলে এদের মাথা ব্যথা করে। হ্যাঁ, কস্টিকামের রুগীরা নাক ঝাড়লে চোখে ঝাপসা দেখে, অদ্ভুত লক্ষণ, এটা একটা অদ্ভুত লক্ষণ যে কস্টিকামের রুগীরা নাক ঝাড়লে চোখে ঝাপসা দেখে। আর মাথা পাশ ফিরালে, যেমন এই পাশ থেকে ও পাশে এরকম পাশ ফিরালে, ডানে বামে পিছনে সামনে যদি এরকম পাশ ফিরায়, তাহলে কানের ভিতরে কটকট শব্দ করে, যেটা কস্টিকামের একটা অদ্ভুত লক্ষণ। যদি পেটে ঠান্ডা বাতাস লাগে তাহলে এদের ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয়, এটা একটা কস্টিকামের অদ্ভুত লক্ষণ। বসে থাকলে প্রস্রাব আপনা আপনি হয়, কিন্তু দাঁড়িয়ে থাকলে প্রস্রাব হয় না, আটকে যায়, এটা একটা অদ্ভুত লক্ষণ। তারপরে সহবাসের সময় বীর্যপাত হয়ে হয় রক্তপাত হয়। দেখেন সহবাসের সময় আসলে তো রক্তপাত হওয়ার কথা না, কিন্তু কস্টিকামের রোগীদের অদ্ভুত লক্ষণটা হলো কি, যে এরা সহবাসের সময় বীর্যপাত না হয় রক্তপাত হয়। কস্টিকামের অন্যতম আরেকটা অদ্ভুত লক্ষণ, খাওয়ার পর জরায়ুতে ব্যথা করে, শুয়ে থাকলে কাশি, উঠে দাঁড়ালে বা বসে থাকলে কাশি হয় না। তাহলে অদ্ভুত লক্ষণ, দেখেন কস্টিকামের রোগী শুয়ে আছে কাশছে, অথচ উঠে দাঁড়ালো বা বসে থাকলো কাশি হচ্ছে না। কস্টিকামের অদ্ভুত কাশির সাথে অদ্ভুত আরেকটি লক্ষণ হলো কাশির সময় এদের পাছায় ব্যথা করে। হ্যাঁ, একটা অদ্ভুত লক্ষণ, যে পাছায় ব্যথা করে। ক্যাপসিকামে দেখবেন কোনোই বা হাঁটুতে ব্যথা করে, কিন্তু কস্টিকামে কি, কাশির সাথে কিসে ব্যথা করে, পাছায় ব্যথা করে। কস্টিকামের আরেকটি অদ্ভুত লক্ষণ, যে পাশে শুয়ে থাকে, যে পাশে চেপে শুয়ে থাকে, সেই পাশের উরুতে বেশ ক্ষতকার ব্যথা করে, সেই পাশের উরুতে বেশ ক্ষতকার ব্যথা করে। কস্টিকামের রোগীরা উপর থেকে নিচে নামলে পা কাঁপে, এটাও একটা অদ্ভুত লক্ষণ। সিঁড়ি দিয়ে নিচে নামলে পা কাঁপে, গাছ থেকে নিচে নামলে পা কাঁপে। এরা গরম ঘরে ঢুকলে নিজের হাত পা দুর্বল দুর্বল হয়ে আসে। হ্যাঁ, কস্টিকামের রোগীরা ভিজে গরম আবহাওয়াতে বাতের ব্যথার উপশম হয়, যদিও কস্টিকামের রোগী শীত কাতর। কস্টিকামের রোগীদের অদ্ভুত লক্ষণ আরেকটি, মাসিকের সময় শরীর হলুদ হয়ে যায়। হ্যাঁ, কস্টিকামের আরো কিছু অদ্ভুত লক্ষণ আছে, যেমন ঘুম থেকে ঘুম ঘুম কিন্তু ঘুমাতে পারে না। হ্যাঁ, ঘুম ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারে না। মাসিক শুধু দিনের বেলায় হয়, রাতে হয় না। নিঃশ্বাস ছাড়লে কাশি হয়, পানিতে ভিজলে, বুকের ডান দিকে প্যারালাইজ হলে। কস্টিকাম খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। পানিতে ভিজে যদি কারো প্যারালাইজ হয় তাহলে কস্টিকাম দিবেন। যদি ডান অঙ্গের প্যারালাইসিস হয় তাহলে আপনি কস্টিকাম দিবেন, খুব দ্রুত আরোগ্য লাভ করবে। হ্যাঁ, কস্টিকামের রোগীরা খোলা বাতাসে পায়ের পাতা টেনে ধরার মতো ব্যথা অনুভব করে, যা উত্তাপে উপশম হয়। অপারেশনের পর প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে কস্টিকাম বেশ দারুণ ফল প্রয়োগ করে। হ্যাঁ, রাতে ঘুমাতে পারে না, এপাশ ওপাশ করে, রাতে একদমই ঘুম আসে না, কস্টিকামে বেশ ফলপ্রসূ উপকার করে। কস্টিকামের রোগীদের আরেকটি বিশেষ লক্ষণ হলো, এরা মস্তিষ্কের করটির অস্থির ভিতরে একটা শূন্য শূন্য অনুভব করে, যা উষ্ণতা বা গরমে আরাম বোধ করে। আমরা মাথায় রাখবো, কস্টিকাম যেহেতু দীর্ঘক্রিয়াশীল ওষুধ, সেহেতু কস্টিকামের আগে বা পরে ফসফরাস আমরা ব্যবহার করব না।
ফসফরাস ব্যবহার করলে রোগীর জীবনী শক্তি দুর্বল হতে পারে। যাই হোক, আমাদের নির্ধারিত সময় শেষ। আমি অনেক সিনিয়র গুণী সম্মানিত ডাক্তারদের সামনে আমি আমার ক্ষুদ্র প্রয়াস প্রয়োগ করেছি। জানি না আমি ভুল করেছি কিনা। যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে শুধরে দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজমুল ইসলামকে, সুন্দর আলোচনা করেছেন। আমাদের আজকের ক্লাসে অনেক গুণীজন উপস্থিত রয়েছেন, তো তাদের কাছ থেকে আজকের ক্লাসের একটু মূল্যায়ন শুনবো। প্রথমে শুনবো আমাদের দেব সাধু স্যারের কাছে আজকের এই ক্লাস সম্বন্ধে স্যারের একটু সংক্ষিপ্ত মূল্যায়ন করবেন। তারপরে আমাদের অনন্য মান্নান স্যার কিছু মূল্যায়ন করবেন। দেব সাধু স্যার। অত্যন্ত সন্তোষজনক। বিশেষত ডক্টর নাজমুল ইসলাম